উপরে কোটা আন্দোলন যারা করছিলেন, কোটা সংস্কার আন্দোলন যারা করছিলেন, তাদের উপরে ছাত্রলীগের গুন্ডা বাহিনী সহ পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ইতিমধ্যে 7 জনকে হত্যা করেছে এবং এখনো সংঘর্ষ চলছে। একটু আগে আমরা খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে অসংখ্য ছাত্র ছাত্রীকে আহত করেছে এবং তাদেরকে অনেকটা জোর করে হল থেকে বের করে দিয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কোনো শিক্ষককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে, যে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হচ্ছে, আমরা যতটুকু খবর পাচ্ছি। এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনারা জানেন যে শেখ হাসিনার নতুন তামাশা, কালো শাড়ি পরে সে কান্না কান্না মুখ করে সে ছাত্র হত্যার জন্য নাকি তদন্ত করবে, বিচার করবে, ইত্যাদি ইত্যাদি বলেছে। এবং বর্তমান সময়ের করণীয় সম্পর্কে আমরা একটু কথা বলবো। আমাদের আজকের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, ডক্টর মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, নির্যাতিত হয়েছেন। তিনি সরকারের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বিএনপি সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম এবং আজকের সকল দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। পরিস্থিতি খুবই খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসাকার চালিয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি এবং কোনো শিক্ষক নাই তাদের পাশে দাঁড়ানোর মতো। ছাত্রলীগের হামলা তো ভয়াবহ হামলা শিকার হয়েছে। পরবর্তীতে যদিও তারা সকল হল থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছে, নোটিশ টানিয়ে দিয়েছে, শুয়োর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ, কুকুর এবং ছাত্রলীগ প্রবেশ নিষেধ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ছাত্রছাত্রীদের যে ঘৃণা, ছাত্রছাত্রীদের যেই ক্ষোভ, তার একটি বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো আমরা প্রথমে শুরু করতে চাই মহোদয় আজকে হাসিনার বক্তব্যটা দিয়ে। হাসিনা হঠাৎ করে এসে অত্যন্ত সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছে, কালো শাড়ি পরে একটু এক ধরনের অভিনয় তামাশা যেটিকে বলা হয় সেটি করার চেষ্টা করেছে। বিচার করবে, বিচার বিভাগীয় তদন্ত হবে, ইত্যাদি হবে। কিন্তু হাসিনার বক্তব্যে আসে নাই যে ওবায়দুল কাদের তো বলেছিল না, ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছে রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগে দেবে। তার মানে কি ওবায়দুল কাদের হচ্ছে সরকারের সেকেন্ড ম্যান? তো সরকারের সেকেন্ড ম্যানের এটা স্পষ্ট নির্দেশ যে কি করতে হবে। এবং ওবায়দুল কাদের আরেকটা যদি আমি সংবাদ দেখাই আপনাকে, ওবায়দুল কাদের বলছে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে। ওবায়দুল কাদের অর্থাৎ তিনি তার সকল নেতা কর্মীকে দেশ জুড়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন, প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তো আপনি কিভাবে দেখছেন যে হাসিনার বক্তৃতা, তার বিচার বিভাগীয় তদন্ত আশ্বাস বা সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। সে সম্পর্কে বলার আগে আমি একটু বলে নিই, আজকে পবিত্র আশুরা, মহরম আজকে, এবং আজকের দিনটি মুসলমানের জন্য একদিকে যেমন শোকের, কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মহাবীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই দিন শহীদ হয়েছিলেন। আর একদিকে দিনটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার, কারণ হচ্ছে যে হযরত হোসেন দেখিয়েছিলেন জালিমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় এবং জালিমের বিরুদ্ধে মানে পুরো পরিবার নিয়ে তিনি লড়াই করেছেন এবং শাহাদাত বরণ করেছেন, কিন্তু জালিমের কাছে তিনি নতি স্বীকার করেন নাই। তো এই জন্য আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আগে জবাব দেব আমি। তারপরে এই আশুরার আগে গতকাল যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, বিশেষ করে রংপুরে যে ছেলেটি অনন্য সাধারণ সাহসের পরিচয় দিয়ে শাহাদাত বরণ করেছে, আবু সাইদ, তার সম্পর্কে আমাদের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনার প্রথম প্রশ্ন থেকে জবাব শুরু করি। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনাকে আমি প্রকৃতপক্ষে একজন মানুষ হিসেবে বিবেচনা করি না। আমার দৃষ্টিতে তিনি একটি পিশাচ, একটি ডাইনি, একটা মনস্টার, এই ধরনের একটি প্রাণী, যার কোনো বিবেক নাই, যার কোনো অনুভূতি নাই। এই ধরনের একটি প্রাণীর বক্তৃতা আমি শুনি না, আমার শোনার রুচি হয় না ফ্র্যাঙ্কলি। কিন্তু যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত আমি, তাছাড়া পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি নিয়ে লেখাপড়া করি, তাদের খবরটা রাখতে হয়। আমি যেটা করি শেখ হাসিনার ক্ষেত্রে, তার বক্তৃতা হয়ে যাওয়ার পরে আমি পত্রিকা থেকে পড়ে নেই
যে সে কি বলেছে। তো বাজে সে কি বলেছে আমি এটা জানি, আমি ডিটেলস অনেকগুলো পত্রিকা আমি পড়েছি। তো শেখ হাসিনা যেটা করেন তাই তিনি করেছেন, কারণ তিনি একজন সর্বৈব মিথ্যাবাদী। আপনি জানেন যে আপনার দেশে মানে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পে, প্রেসিডেন্ট মানে আমি ফর্মাল প্রেসিডেন্ট যিনি আবার ইলেকশন করতে যাচ্ছেন, তার সম্পর্কে একটা হিসেব বেরিয়েছে আর সম্ভবত নিউ ইয়র্ক টাইমসে, এবং নিউ ইয়র্ক টাইমস হিসেব করে দেখিয়েছে যে ট্রাম্প এখন পর্যন্ত 20,000টি 20,000 মিথ্যা কথা বলেছেন। এটা কিন্তু একটা খুব বড় নিউজ এসছে আপনাদের নিউ ইয়র্ক টাইমসে। বাংলাদেশে ট্রাম্পের চেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে শেখ হাসিনা। তিনি কোনো সত্যি কথাই বলেন না। এত বড় একটা মনস্টার, এত বড় একটা লয়ার, ইবলিশ, তিনি তো সত্য বলতেই জানেন না। কাজে তার যদি আমরা হিসাব করতাম তাহলে হয়তো 20,000 না, আমরা 20 লক্ষ মিথ্যা কথা পেয়ে যেতাম। তো আপনার যে প্রশ্ন তার সম্পর্কে এবং তার যে সেক্রেটারি ওবায়দুল কাদের সম্পর্কে, প্রকৃত কথা হচ্ছে যে পুরো দেশে তারা একটা সিভিল ওয়ার তৈরি করেছেন, মানে সিভিল ওয়ারের দিকে নিয়ে গেছেন, তারা ধাবিত করছেন। এবং তারা যে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছিলেন এটা খুব পরিষ্কার। এটা তো কাদেরের কথায় পরিষ্কার এবং শেখ হাসিনার কথাটাও পরিষ্কার। তিনি চায়না থেকে অপমানিত হয়ে খালি হাতে ফিরে আসার পরে যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন অত্যন্ত ঘৃণা সহকারে, তার মধ্যে দিয়ে কিন্তু টের পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশকে তারা একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চান। এবং শেখ হাসিনার যে ধারণা ছিল এটা একটু আপনাকে বলা দরকার। এবং আপনি যে যদি ওবায়দুল কাদেরের বক্তব্য দেখেন, তাদের ধারণা ছিল যে তার যে লাঠিয়াল বাহিনী, দানব বাহিনী, ছাত্রলীগ, এই ছাত্রলীগের আক্রমণের মুখে এই যারা যে তরুণ সমাজ, ছাত্রছাত্রী, তাদের খুব ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে, তারা ভয় পেয়ে যাবে। সুতরাং তারা তাদের আন্দোলন থেকে পিছিয়ে উঠে যাবে। এবং তাদের ধারণা ছিল ছাত্রলীগ দিয়ে পেটালেই এটা হয়ে যাবে। যেমন আমরা একটা নাম ভুলে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে বুয়েটে ছাত্রলীগের পিটিয়ে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছিল, তো আবরারের নাম আমরা অনেকেই ভুলে গেছি। তো তার মধ্যে ধারণা হয়েছিল যে আবরারের মতো করে যদি ছাত্রলীগ সব হলে হলে এরকম আক্রমণ করতে পারে, এরকম করে পিটিয়ে মেরে ফেলতে পারে বা পিটিয়ে আহত করতে পারে, তাহলে তাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যেটা আমি খুব অনুপ্রাণিত বোধ করলাম এবং কি বলবো, তরুণ সমাজের কাছে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি এবং খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের এই মহান লড়াই, যে তারা সেই গুন্ডা বাহিনীকে, এই দানব বাহিনীকে উল্টো তারা প্রতিহত করলো। বাংলাদেশে যখন আপনার মানতে হবে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা যখন ছাত্রলীগকে, এই দানব বাহিনীকে মোকাবেলা করতে পারছে না, আমি বিএনপি জামাতের কথা বলছি মেইনলি, এমনকি অন্যান্য ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, তারা যেহেতু পারছে না, সেখানে ডিসঅর্গানাইজড সাধারণ ছাত্রছাত্রীরা যারা সবে হয়তো কৈশোর উত্তীর্ণ হয়ে যুবক হয়েছে এবং মেয়েরা শুদ্ধ, তারা এই গুন্ডাদের আক্রমণ প্রতিহত করে রুখে দাঁড়াবে, এটা শেখ হাসিনার কল্পনাতে ছিল না এবং কাদেরের কল্পনাতেও ছিল না। সুতরাং তারা ভেবেছিল এই আক্রমণের মধ্যে দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। কিন্তু মাই হ্যাটস অফ টু দেম, আই স্যালুট দিস, কি বলবো, এই নতুন প্রজন্মকে, ইয়াং জেনারেশনকে। তারা, আমি একটা কথা আপনার এখানে প্রায় বলতাম যে আজকাল ইয়াং জেনারেশন খুব বেশি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত হয়ে গেছে, তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, তারা লড়াই করছে না, এরকম একটা নালিশ আমার ছিল। আমি তাদের কাছে খুব বিনীতভাবে আমি বলছি আই এম ভেরি সরি, তাদের সম্পর্কে আমার ধারণা ভুল প্রমাণিত করেছে। এই জন্য আমি কৃতজ্ঞ এই কারণে যে বাংলাদেশ সম্পর্কে আমি কিছুটা আশা হারাতে বসেছিলাম। আমার এই বুড়ো বয়সে এই আশাটাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার সন্তানেরা, আমার ছেলেমেয়েরা, তারা ফিরিয়ে দিয়েছে আমার আশাটাকে, যে না, বাংলাদেশ আবার রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়ানোর মাধ্যমে এই দানবদের প্রতিহত করেছে, দানবদের উৎখাত করেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দানবদের উৎখাত করেছে। এবং আপনি দেখেছেন ছাত্রলীগের
প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে রোকেয়া হলে কিভাবে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দল বেঁধে কান ধরে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে। সাধারণ ছাত্রছাত্রী নিরস্ত্র, অহিংস, কোন রকম সন্ত্রাসের পথে তারা যায় নাই, কিন্তু সন্ত্রাসের মোকাবেলা করেছে। কেমন করে পারলো? এক হচ্ছে সাহস, আর দ্বিতীয় হচ্ছে তাদের যে কি বলবো সাহস, এবং আরেকটা হলো তাদের যে মরাল যে পজিশনটা ছিল, এটা অনেক শক্ত ছিল তাদের মরাল পজিশন। তারা ন্যায়ের জন্য লড়াই করছিল। পরাজিত হয়েছে শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার আজকের যে বক্তব্য, সম্ভবত 8 কিংবা 9 মিনিটের বক্তব্য আজকে, সাধারণত শেখ হাসিনা এত ছোট বক্তব্য দেয় না। এটা একজন পরাজিত বা প্রায় পরাজিত একজন মনস্টারের বক্তব্য, প্রায় পরাজিত একটা ফ্যাসিস্ট শাসকের বক্তব্য। এভাবেই আমাদেরকে দেখতে হবে। আমি প্রায় বলছি এই কারণে যে এখনো চূড়ান্ত পরাজয় তার ঘটে নাই। আমি আশা করছি তার চূড়ান্ত পরাজয় ঘটবে ইনশাল্লাহ। মাহমুদ ভাই, ধরেন এই যে এত মায়া কান্না হাসিনা কাঁদলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, এত কথা বললো, আপনি যদি দেখেন যে রংপুরের পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা সেই থানায়, তাজহাট থানা বা রংপুর মেট্রোপলিটন পুলিশের সবাই কিন্তু শপথে বহাল, মানে তার এত আবেগ উঠলে উঠতেছে, কিন্তু তার তো উচিত ছিল না সঙ্গে সঙ্গে ক্লোজ করা, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত কমিটি করা। সে আপনার নাটক শিখায় আমাদেরকে, তামাশা করে আমাদের সাথে। সেটা তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই মামলাটার হুকুমের আসামি কে? কারণ বলেন, হুকুমের আসামি শেখ হাসিনা, হুকুমের আসামি ওবায়দুল কাদের। কাজেই এই মামলা যেদিন জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আমি মনে করছি যে ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা পরিবর্তন আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, এবং সেই পরিবর্তনের ফলে যখন একটা গণতান্ত্রিক সরকার, একটা মানবিক সরকার, একটা জনগণের সরকার বাংলাদেশে আসবে এবং প্রকৃত বিচার হবে, সেই বিচারে আপনি যাদের কথা বলছেন, এসপি বা যে ওসি কিংবা যে কমান্ডার গুলির নির্দেশ দিয়েছে কিংবা যে সিপাহী গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার তো হবেই। তার সঙ্গে শেখ হাসিনার বিচার হতে হবে, তার সঙ্গে ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, কারণ তারাই হুকুমের আসামি। এবং যেহেতু এই প্রসঙ্গটা এসে গেল, এই জন্য আমি আবু সাইদের কথা বলি। আমি এমন বীরের মৃত্যু দেখি নাই কোনোদিন। আমি এমন বীরের মৃত্যু আমি জানি না পৃথিবীর কতজন মানুষ এমন বীরত্বের সাথে মৃত্যু দেখতে পেরেছেন। এমন শহীদ হওয়া আমি দেখি নাই। গল্প শুনেছি, বিভিন্ন বইতে বীরত্বের কাহিনী শুনেছি। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা একটু আগে বললাম, তার বীরত্বের কাহিনী আমরা সবাই জানি। কিন্তু এভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে বলা যে বুক পেতে, এবং সে কিন্তু কোনো আক্রমণাত্মক কোনো ভঙ্গি করে নাই, সে শুধু 2 হাত দুদিকে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করো। এবং কতদূর নরক পিশাচে পরিণত হয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী, যে তারা এই ছেলেটির বুকে গুলি চালাতে, এবং একবার নয় ক্রমাগত গুলি চালিয়ে গেছে। সে একবার পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে এবং গুলি চালিয়েই গেছে। তার মানে হত্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গুলি চালিয়ে গেছে। এটা কিন্তু একটা হত্যাকাণ্ড, আপনাকে বুঝতে হবে। এটা টেলিভিশনের সামনে ইটস এ মার্ডার, ইটস এ ক্লিয়ার মার্ডার। এটা একটা খুনের মামলা, এর মধ্যে আর কোনো রাজনীতির কোনো আলোচনাই নাই। এটা গেল আইনগত দিক। আর আমি আবু সাইদের কথা বলতে চাই। আবু সাইদকে আমি বীর শ্রেষ্ঠ বলেছি, আমি তাকে বীর শ্রেষ্ঠ বলেছি। আমরা মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের গল্প শুনেছি, কিন্তু আমরা চোখের সামনে 2024 সালে যে বীর শ্রেষ্ঠকে শাহাদাত বরণ করতে দেখলাম, তার নাম আবু সাইদ। এবং আমি আপনাকে একটা প্রস্তাব আজকে দিয়ে রাখতে চাই, আর এই আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের প্রতি, যে আমরা তার স্মৃতির প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই। আমি দেখলাম আজকে রংপুরের একটা চত্বরের নাম শহীদ আবু সাইদ চত্বর করা হয়েছে। এটা আবু সাইদের যে আত্মবিসর্জন, যে শাহাদাত বরণ, তার সাথে মাননীয় না, তার সাথে যায় না, তার সম্মানের সাথে যায় না। কাজে আমি একটা প্রস্তাব আজকে করে রাখছি, আমি জানি না সরকারে কারা আসবেন। আমার প্রস্তাব হচ্ছে যে যমুনা সেতু, যেটাকে বর্তমান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার স্বৈরশাসক একনায়ক খুনি পিতার নামে করেছেন, শেখ মুজিব সেতু, সেটির নাম হতে হবে শহীদ আবু সাইদ সেতু। আমি আজকে আপনাদের কাছে এই প্রস্তাব দিয়ে রাখলাম আপনার মাধ্যমে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে, যাতে করে
রংপুরের যারা